৪৬ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এ সকল বিরল সাফল্যের ধারাবাহিকতা 2021-22 অর্থ বছরের জন্য বর্তমান সরকার টানা 13তম বারের জন্য জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কল্যাণমুখী জাতীয় বাজেট দেওয়ার কৃতিত্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেসরকারি খাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তৃতীয়বারের মতো এবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করায় মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল এফসিএ এবং এফসিএ এমপিকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের উন্নয়ন ও জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.2% এবং মূল্যস্ফীতি 5.3 নির্ধারণ করে আগামী 21-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার চলমান করোনাকালীন দ্বিতীয় বাজেট ঘোষণা করলেন মাননীয় অর্থমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণের সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেশের অর্থনীতির পরিকাঠামো বৃদ্ধির সাথে সাথে বাজেটের আকারও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বাজেট বাস্তবায়ন চিরাচরিত চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন, যথাযথ মনিটরিং, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। এই সকল ক্ষেত্রে প্রশাসনিক এবং নির্বাহী দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকির মান ক্রমাগত উন্নয়ন অত্যন্ত জরুরি। বাজেট করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় অর্থনৈতিক পুনর্গঠন, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারকরণ, কৃষি, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া টেকসই উন্নয়নে এসডিজি 2030, প্রেক্ষিত পরিকল্পনা 2041, ডেল্টা প্ল্যান, এলডিজি, গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত কার্যক্রম, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতির ধারাবাহিকতার বাজেট প্রণীত হয়েছে। কোভিড-19 জনিত কারণে কর্মহীনতা ও আয় হ্রাস কমাতে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচি প্রভৃতির আওতা বৃদ্ধি করা হয়েছে, যা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। জ্বালানি ও বিদ্যুৎ ও জ্বালানি যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান প্রক্রিয়াকে গতিশীল করবে। এই সকল অবকাঠামোকে উন্নয়নের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আরও ভূমিকা রাখবে। পিপিপির উপর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। যদিও আমরা এই পিপিপিতে এখনও খুব ভালো কিছু করতে পারি না, আমার মনে হয় যে আমাদের এই পিপিপি নিয়ে আমাদের যারা প্রাইভেট আমরা ব্যবসায়ী মহলকে নিয়ে আমার মনে হয় এটাকে আমাদের পিপিপিটাকে আরও বেশি যেন আমরা বেশি কাজ করতে পারি, সেভাবে সেই লক্ষ্যে আমাদের মনে হয় যে এখানে কাজ করার দরকার আছে। দক্ষতা উন্নয়নের জন্য নজর দেওয়া হয়েছে। মানব সম্পদকে সার্বিকভাবে উন্নয়ন করা হলে স্বাভাবিক উৎপাদন বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেলে আমাদের উৎপাদন খরচও অনেক কমে আসবে এবং এফিসিয়েন্সি বাড়বে। দেশের অর্থনৈতিক বিবেচনায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তেমন বৃদ্ধি করা হয় নাই। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত আয়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা। গত যে সংশোধিত বাজেট ছিল তার থেকে 9.63% বেশি। আমি মনে করি রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের যেটি দাবি ছিল সবসময় সেটি হচ্ছে যে ইন্টিগ্রেটেড অটোমেশন প্রক্রিয়া নিশ্চিত করা। কারণ আমাদের এই রাজস্ব আদায়ের দুর্বলতাগুলিকে দূরীকরণ দরকার। কোনো প্রতিষ্ঠানে
মোট জনবলের 10% এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে কর রেয়াত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%। ঘাটতি মেটাতে সরকার 1,13,453 কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে নিতে হবে। এর মধ্যে ব্যাংক থেকে 76,452 কোটি টাকা এবং সেভিংস সার্টিফিকেট থেকে 32,000 কোটি টাকা। তবে ঘাটতি মেটাতে স্থানীয় ব্যাংকের পরিবর্তে যথাসম্ভব স্বল্প সুদে বিশেষ স্থানীয় বন্ড এবং বৈদেশিক উৎস হতে আয়ের প্রচেষ্টা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পের সুরক্ষায় বাজেট বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন পুঁজিবাজারের তালিকাভুক্ত নন লিস্টেড প্রতিষ্ঠানের জন্য 32.5% থেকে কমিয়ে 30% করা হয়েছে আয়কর, এবং পুঁজিবাজার তালিকাভুক্ত লিস্টেড প্রতিষ্ঠানের কর 25% থেকে 22.5% করা হয়েছে। সেই সাথে এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে কর 32.5% থেকে কমিয়ে 25% করা হয়েছে। এটি আমি মনে করি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কর্পোরেট ট্যাক্স নিয়ে। ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই লার্নিং, ই বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, আইটি, ফ্রিল্যান্সিং সেবা হতে আয়কে 2024 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে। আমি মনে করি এটিও খুবই ভালো হবে, কারণ অনেক সময় দেখা যায় ফ্রিল্যান্সিং যারা করেন তারা এই ট্যাক্সের কারণে অনেক সময় দেশে টাকাটা নিয়ে আসেন না। আমি মনে করি টাকাটা দেশে আসবে এখন। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে অটোমোবাইল, 3 হুইলার এবং 4 হুইলার উৎপাদনকারী কোম্পানিকে 10 বছর মেয়াদের কর অব্যাহতি দেওয়া হয়েছে। এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বার্ষিক টার্নওভার 50 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 70 লক্ষ টাকা করমুক্ত রাখা হয়েছে। আমাদের মনে হয় এটাকে 1 লক্ষ টাকা করলে আরো ভালো হতো। 1 কোটি টাকা হলে আরো ভালো হতো। ক্ষুদ্র মাঝারি শিল্পের যন্ত্রপাতি, বাণিজ্যিক এবং শিল্প প্রতিষ্ঠান নির্বিশেষে 1% আমদানির সুযোগ করা হয়েছে। এতে যেহেতু আমরা আমদানিকারক শিল্পের জন্যই এই মেশিনারিজ ইম্পোর্ট করা, আমি মনে করি এটি উল্লেখযোগ্য হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার এর কম্প্রেসর, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবার, এয়ার কন্ডিশনার এর কম্প্রেসর, মোটর কার, মোটর ভেহিকেল উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান কর ব্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পের জন্য 10 বছরের করমুক্ত সুবিধা প্রদান করা হয়েছে। সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে 3% থেকে 2% করা হয়েছে। একই সাথে সিমেন্ট, লৌহ এবং লৌহজাতীয় পণ্য সরবরাহের বিপরীতে উৎস কর্তনের হার 3% থেকে 2% করা হয়েছে। এর ফলে নির্মাণ খাত উপকৃত হবে। হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী যথা ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, রাইস কুকার, মাল্টি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি ব্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্ভাবনাময় অন্যান্য আইটেমের ক্ষেত্রে এই সুযোগ সম্প্রসারণ করা যেতে পারে। স্পিনিং মিলে ব্যবহৃত পেপারকোনের উপর বিদ্যমান 15% ব্যাট থেকে 5% করা হয়েছে। এলইডি লাইট উৎপাদনকারী সংযোজনকারী শিল্পের যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কোভিড-19 টেস্ট কিট, পিপিই এবং ভ্যাকসিন আমদানি উৎপাদন পর্যায়ে ব্যাট অব্যাহতির সুবিধা বহাল রাখা হয়েছে। পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হারের পুনর্বিন্যাস করা হয়েছে। বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাস আমদানির শুল্ক হার হ্রাস করা হয়েছে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দেশীয় মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং গবাদি পশু খামারিদের
প্রতিরক্ষণে প্রক্রিয়াজাত মাংস আমদানিতে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হয়েছে। এই উদ্যোগে স্থানীয় গবাদি পশু খামারিদের সুরক্ষা হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে ইনকাম মানে আমাদের ট্যাক্সটাও আর একটু বাড়িয়ে দেওয়া উচিত, তাইলে আমাদের এই মানে আমাদের যে লাইভস্টক ভালো করছে তারা আরও ভালো করতে পারবে। খাতভিত্তিক বাণিজ্য সংগঠন সমূহের বিরাজমান অন্যান্য সমস্যাদি নিরসন করা জরুরি, অন্যথায় ব্যবসা বাণিজ্য নীতিমালার ক্ষেত্রে খাতওয়ারি অসঙ্গতি থেকে যাবে। এই সকল বিষয়ে এফবিসিসি এর আমদানি শুল্ক, মূসক, আয়কর সংক্রান্ত বিশেষ কয়েকটি প্রস্তাব বাস্তবায়ন করা হলে বিরাজমান খাতওয়ারি অসঙ্গতি দূরীভূত হবে। এই সকল বিশেষ প্রস্তাবাবলী বাজেটে সন্নিবেশ করার জন্য আগামীতে সরকারের বিবেচনার জন্য পেশ করা হবে। সর্বমোট 3 কোটি টাকা ততোধিক হলে ব্যক্তি আয়কর দাতাদের ক্ষেত্রে ন্যূনতম করের হার 0.5% থেকে কমিয়ে 0.25% করা হয়েছে। আমরা মনে করি সকল ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ন্যূনতম করের হার 0.25% করার প্রস্তাব করছি। অগ্রিম আয়কর ব্যবসায়িক খরচ বাড়িয়ে দেওয়ায় এফবিসিসিআই মনে করেছিল অগ্রিম আয়কর থেকে 5% যেটি ছিল সেটাকে প্রত্যাহার করার জন্য, কিন্তু এই বাজেটে দেখা গেছে সেটা প্রত্যাহার না করে সেটাকে 20% ম্যাক্সিমাম 20% লেভেলে নিয়ে নেওয়া হয়েছে এবং কমিশনার এবং তার নিচের যে অফিসারদের আছে তাদেরকে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে এটাকে খাতভিত্তিক বা এটাকে ফিক্স করার জন্য। আমরা মনে করি এটি অত্যন্ত বেআইনি, কারণ আমাদের এই এআইটিটা আমাদের কস্টটাকে হাই করে দেয়। আমরা এফবিসিসিআই থেকে এবং আমাদের বিজনেস ব্যবসায়ী মহল থেকে আমরা সবসময় বলে এসেছি এটাকে 100% মওকুফ করার জন্য। আমাদের স্ট্যান্ড হচ্ছে এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা মওকুফ করার জন্য, 5% যেটা ছিল সেটা মওকুফ করার জন্য, এবং বাজেটে যে প্রস্তাব দিয়েছে সেটা যেন কার্যকর না করা হয়। আমদানি পর্যায়ে ভ্যাটের আগাম কর এটি 4% ছিল, এটাকে কমিয়ে 3% করা হয়েছে। এফবিসিসিআই বলেছেন অ্যাডভান্স ভ্যাট প্রত্যাহার করার জন্য। আমরা বলছি যে 3% না করে এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য, কারণ এতে আমাদের কস্টটাকে হাই করে দিচ্ছে। সফটওয়্যার অথবা আইটি সেবা বিক্রয়ের মাধ্যমে আয়ের উপর ট্যাক্স অব্যাহতি ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। আইটি সেক্টরে বিকাশের লক্ষ্যে এই সুবিধা পুনর্বহাল করার জন্য প্রস্তাব করছি। কমপ্লায়েন্স সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী 1 বছরের জন্য ই কমার্স থেকে উৎস করের আওতা বহির্ভূত রাখার প্রস্তাব করছি। নদীর নাব্যতা বৃদ্ধি এবং নৌ পরিবহন সহজলভ্য করতে এবং সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ড্রেজিংয়ের জন্য ব্যবহৃত কাটার সেকশন ড্রেজারকে ক্যাপিটাল মেশিনারি হিসাবে 1% শুল্কে আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এতে সরকারের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে, কারণ এটি ক্যাপিটাল মেশিনারিজকে গত বছরে আগের বছরে বাজেটে ছিল 1%, গত বছর এটাকে 31% করা হয়েছে, এবারও একই অবস্থায় রয়ে গেছে। আমি মনে করি ক্যাপিটাল মেশিনারি কখনো 31% ডিউটি দিয়ে এনে এটা সম্ভব না। করোনার কারণে শিক্ষা ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এর আয়ের উপর আরোপিত 15% আয়কর প্রত্যাহার করার প্রস্তাব করছি। সরকারের রাজস্ব বৃদ্ধি এবং ট্যাক্স জিডিপির অনুপাত বৃদ্ধি করার জন্য সকল উপজেলা পর্যায়ে আয়কর ও ভ্যাট অফিস স্থাপন করার মাধ্যমে নেট বৃদ্ধি করার প্রস্তাব করছি। কারণ আমাদের বাংলাদেশ মনে হয় লোয়েস্ট সবচাইতে জিডিপি, আমাদের ট্যাক্স জিডিপি গ্রোথ আমরা মনে করছি এবার আরও কমেছে গত বছর। আমরা মনে করছি আমরা যারা ট্যাক্স দিচ্ছি তাদের উপরে বারবার চাপানো হচ্ছে। আমরা এটার বিস্তৃতি চাই, যার কারণে আমরা প্রস্তাব করেছি উপজেলার লেভেল পর্যন্ত, কারণ বাংলাদেশের এখন জেলা উপজেলা পর্যন্ত আপনার মানুষ ট্যাক্স দেওয়ার মতো, ভ্যাট দেওয়ার মতো মানুষ হয়েছে। আমরা মনে করি সেই জায়গায় অফিস স্থাপন করার সাথে সাথে এখানে অটোমেশনটাকে ইমপ্লিমেন্ট করা, আদারওয়াইজ হয়তো এটার একটা অপব্যবহারও হইতে পারে। আমরা এফবিসিসিআই মনে করে এই জায়গায় সাথে সাথে আরেকটি জিনিস হচ্ছে আমরা যে 3 নম্বরের
3 নম্বর আছে, 3 নম্বরের পাশাপাশি আমরা ট্যাক্স পেমেন্টের প্রমাণ ডকুমেন্ট বাধ্যতামূলক করতে বলছি, তাতে যাতে করে সক্ষম কর প্রদানকারীরা রাজস্ব প্রদানে এগিয়ে আসে এবং নিয়মিত কর প্রদানকারীদের উপর চাপ কম পড়ে। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিদ্যমান মন্দা পরিস্থিতি, বৈশ্বিক আর্থসামাজিক পরিবেশের তাৎক্ষণিক এবং স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুল্ক কর কাঠামো সংস্কার করে একটি জনবান্ধব, বিনিয়োগ বান্ধব, উৎপাদনশীল রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা অত্যন্ত জরুরি। এটা নিয়ে আমরা অনেক দিন থেকে বলছি যে আমাদের রাজস্ব বোর্ডের পলিসি উইং এবং বাস্তবায়ন উইংকে আলাদা করার জন্য, কারণ এটি যদি না হয় তাহলে এটা রেশনাল হয় না। আমাদের দাবি হচ্ছে এই বাস্তবায়নটাকে, এবং যারা পলিসি করবে তারা পলিসি নিয়ে কাজ করবেন, আর যারা বাস্তবায়ন করবে তারা আলাদা থাকবে। গতকাল বাজেট বিষয়ক প্রেস কনফারেন্সে মাননীয় অর্থমন্ত্রী সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যবসায়ীদের নিয়ে কাজ করার কথা বলেছেন। সেই সাথে মূল্য সংযোজন কর আইন সহজীকরণ করার জন্য উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আমরা মাননীয় অর্থমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানাই। আমরা মনে করি মূল্য সংযোজন কর আইন সহজীকরণের জন্য অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, এফবিসিসিআই এর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা এটা নিয়ে কাজ করতে চাই। বর্তমান পরিস্থিতির জনগণের চাহিদাকে বিবেচনায় এনে নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও সুদৃঢ় করতে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নের জোর প্রচেষ্টা গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো উদ্যোগে বেসরকারি খাতের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিচ্ছি। প্রস্তাবিত বাজেটে আমরা আরও বিশ্লেষণ করছি। আমরা বলেছি যে আমরা আমাদের এক্সপার্ট কমিটি এটা নিয়ে কাজ করেছেন। এখনও আমাদের সারা বাংলাদেশে যে আমাদের চেম্বারগুলি আছে, অ্যাসোসিয়েশনগুলি আছে খাতভিত্তিক, তারাও এটা নিয়ে বিশ্লেষণ করছেন। তাদের যদি কোনো এর ভিতরে হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে সব কিছু পাওয়ার পরে এটাকে কম্পাইল করে আমরা রাজস্ব বোর্ডকে দেব, এবং রাজস্ব বোর্ডে আমরা আমাদের যে সকল কমিটিগুলি আছে কমিটিগুলি নিয়ে আমরা রাজস্ব বোর্ডের সাথে প্রতিটা পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করে আমরা এটাকে মানে আমাদের যে অবস্থান তুলে ধরব। এবং আশা করছি আমি যে কোভিডের এই সময় মাননীয় অর্থমন্ত্রী এবং এনবিআর এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের যে সকল যৌক্তিক দাবি, কারণ এখানে আমাদের সবচেয়ে বড় যেটি প্রবলেম সেটি হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের, তাদেরকে যে প্রণোদনার প্যাকেজ দেওয়া হয়েছে, এই প্রণোদনার প্যাকেজও আমরা এখনো পুরোপুরি তাদের কাছে পৌঁছাইতে পারি নাই। কেন পারি নাই আমরা সেটা নিয়ে কাজ করব। এফবিসিসিআই আগামী কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের যত ব্যাংকগুলি আছে ব্যাংকের যে তাদের ব্যাংকারদের যে অ্যাসোসিয়েশন, সিইওদের যে অ্যাসোসিয়েশন, তাদের সাথে আমরা বসবো। এই যে তাদের যে সরকার যে টাকাটা দিয়েছেন, গত 2-3 বার সরকার এই টাকাটা দেওয়ার জন্য এক্সটেনশনও দিয়েছেন, 1 বছর হয়ে গেছে, এখনও প্রায় 30% মতো এখনো আপনার দিতে পারে নাই। কেন পারে নাই সেটা নিয়ে আলাপ করব, এবং প্রয়োজনে এফবিসিসিআই আমাদের সারা বাংলাদেশের চেম্বারগুলি এবং অ্যাসোসিয়েশনগুলিকে আমরা এই কাজে ব্যাংকের সাথে কাজ করার জন্য অনুরোধ করব। এবং আমি মনে করি এবারের বাজেটে এই যে শ্রেণীটা তারা খুবই অসুবিধার মধ্যে আছে, বিশেষ করে অনেকগুলি আপনার সেক্টর, এই সেক্টরের জন্য আরেকটা প্রণোদনা প্যাকেজ থাকা উচিত ছিল। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই এফবিসিসিআই থেকে তাদের জন্য যেন এই বাজেটের আরেকটা প্যাকেজ যেন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যেন এই জায়গায় এদের জন্য, কারণ এরা খুবই খারাপ অবস্থায় আছে। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আপনার সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে এসেছেন এই কোভিড কালেও। আমরা স্বাস্থ্যবিধি মেনে এই সাংবাদিক সম্মেলন করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা উত্তর দিব। ধন্যবাদ সবাইকে।
আমরা মাসুমিয়া ইউটিউবে কাজ করি। শেষ যে কথা সেটা নিয়ে বলতে চাচ্ছি, প্রশ্ন করতে চাচ্ছি। আমি বলছিলাম যে বাজেটে খাতের জন্য আসলে অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলো কি ধরনের অসুবিধা সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। অসুবিধা মানে দেখেন, আমরা তো, আপনি তো জানেন, একজন সাংবাদিক, আপনিও জানেন যে অসুবিধাগুলি কি। সবচেয়ে বড় অসুবিধা হলো সরকার 20,000 কোটি টাকার একটা আপনার স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন তাদের জন্য। সেই টাকাটা এখন 1 বছর অতিবাহিত হয়েছে, এখনো 72% মতো আপনার ডিস্ট্রিবিউশন হয়েছে। এখনো ওখানে প্রায় 29-28% ডিস্ট্রিবিউট হয় নাই। সাথে সাথে আমাদের সেকেন্ড ওয়েভ আসছে এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমরা দেখছি গতকালকে, এখানে প্রায় 80% ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে। সামনের দিকে কী হবে আমরা জানি না। একটা লকডাউন চলছে, আরেক সামনের দিকে যদি এটা বেড়ে যায় তাহলে কি হবে আমরা জানি না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা, একদম ছোট, তারা ব্যাংকের কাছে যাইতে পারে না, ব্যাংক তাদের কাছে যাইতে পারে না। তো এই অবস্থায় তাদেরকে কিভাবে ব্যাংকের মধ্যে নিয়ে আসা যায়, আমাদের চেম্বার অ্যাসোসিয়েশনগুলিকে আমরা এটার সাথে সম্পৃক্ত করতে চাই এবং এখানে যে টাকাটা আছে প্লাস এই টাকাটা যত তাড়াতাড়ি ডিসবার্সমেন্ট করা যায়, প্লাস তাদেরকে আরেকটা প্যাকেজ যেন আসে তাদের জন্য, সেই জন্য আমরা বলছি। কারণ আপনি দেখেন আমাদের যে সার্ভিস সেক্টরে অনেকগুলি, যেমন পর্যটন শিল্প, তারপর আমাদের প্রান্তিক আপনার অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে যেগুলি বন্ধ হয়ে গেছে। আমাদের দুইটা তিনটা আপনার এই যে মৌসুম গেল, আমাদের বাংলা নিউ ইয়ার, বাংলা আমাদের যে ঈদ, এই যে মৌসুমগুলি, তারা যে সারা বছর বসে থাকে তারা এই সিজনের ব্যবসাটা ধরার জন্য, সেটাও কিন্তু তারা ধরতে পারে নাই। পাশাপাশি তারা পুঁজি হারাই ফেলছে। এখন এদের পাশে দাঁড়ানোর জন্য সরকারও কিন্তু চাচ্ছে এদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বলছি যে এদেরকে ব্যাংকগুলির সাথে কাজ করে আমরা এদেরকে কিভাবে তাদের হাতে টাকাটা, মানে তাদের প্রণোদনার প্যাকেজটা দেওয়া যায়। আর এখানে প্যাকেজটা তো অ্যাকচুয়ালি অনুদান না, এখানে লোন, একটা স্পেশাল রেটে লোন, সরকার সেখানে একটা মানে ভর্তুকি দিচ্ছেন ইন্টারেস্টের ক্ষেত্রে। এসএবি খাতের জন্য সুখবর ছিল না, কারণ আপনি দেখছেন যে বাজেটে অনেকগুলি সুযোগ কিন্তু আসছে, সেটা কিন্তু এসএমইরাও পাবে। আমি অনেকগুলি, সরকার কিন্তু অনেকগুলি ছোট এবং ইন্ডাস্ট্রির জন্য, লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য, লোকাল ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করার জন্য, লোকাল ইন্ডাস্ট্রিতে নতুন ইনভেস্টমেন্ট আসার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন। সেখানে যে পদক্ষেপগুলি নিয়েছেন সেগুলিতে আপনার লোকাল ইন্ডাস্ট্রি প্লাস এসএমই সবাই কিন্তু উপকৃত হবে। হ্যাঁ, কোন টিভি? এনটিভি। প্রচলিত আইনের বাইরে এবার আমরা যদি দেখছি যে প্রচলিত বাজেটে ঢালাওভাবে কালো টাকা বা অপরিচিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়নি। অর্থমন্ত্রীকে অনেক সাংবাদিক বাজেট সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন এটি। তো তিনি যেটি বলেছেন গতকাল যে এটির পক্ষে বিপক্ষে যুক্তি আছে, তো এই জন্য তারা এখনো এটা আসলে বিবেচনা করছেন বা সরকার এখনো এই সুযোগগুলো সামনে থাকবে কিনা সিদ্ধান্ত নেন। তো এই ব্যাপারে আসলে আপনাদের বক্তব্যটা একটু জানতে। এটা তো আসে নাই, না আসলে আমরা মন্তব্য দিতে হবে। এবার তো আসে নাই। আমাদের মন্তব্য পরিষ্কার। আমাদের মন্তব্য পরিষ্কার। অপ্রতিষ্ঠিত টাকা যদি থাকে, একটা ম্যাক্সিমাম একটা টাইম ফিক্স করে আমাদের প্রোডাক্টিভ খাতে, যেখানে কর্মসংস্থান হবে, যেখানে প্রোডাকশন হইতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে পারে, সেখানে হয়তো একটা সুযোগ দিতে পারে, একটা টাইম ফিক্স করে। সারা জীবনের জন্য এটা দেওয়া খুব উচিত হবে না, কারণ এটা যদি সারা জীবনের জন্য দেয় তাহলে যারা সত্যিকারী, আমরা যারা ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু নিরুৎসাহিত হবে। সেটা আপনার সরকার একটা টাইম ফিক্স করলে পারে, কারণ এখানে এখন তো আসলে যেহেতু এই জিনিসটা আসে নাই, এটা নিয়ে আলাপ আলোচনা করার তো কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই বছর তো আসেই নাই, চাবো কেন? আমরা চাই না। আমরা কি চাই নাকি? তুমি প্রশ্ন একটু সহজ করো ভাই, তুমি তো কঠিন কঠিন প্রশ্ন করো। মিরাজ কিন্তু হ্যাঁ,
না, বাজেটটা শোনেন, বাংলাদেশের বাজেটটা সরকারের সবকিছু ঠিক আছে, আমাদের বাস্তবায়নটা একটা আপনার চ্যালেঞ্জ। আমরা বাস্তবায়নের কথা বলেছি, স্বচ্ছতার কথা বলছি, মনিটরিং এর কথা বলছি। এটা কিন্তু বাংলাদেশের, আপনি দেখেন স্বাস্থ্য খাতে গত বছর যে বাজেট দিয়েছেন সেই পার্সেন্টেজ কত পার্সেন্ট খরচ হয়েছে আপনারা জানেন। তো এবারও আরো বাড়িয়েছেন স্বাস্থ্য খাতের জন্য, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্বাস্থ্য খাতের আমাদের ইনভেস্টমেন্টটা খুবই জরুরি, কিন্তু আমরা তো টাকাটা দিচ্ছেন, অ্যালোকেশন করছেন, কিন্তু বাস্তবায়ন করাটা কঠিন হচ্ছে। আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে বাস্তবায়নটাকে আর একটু স্ট্যান্ডার্ড করার জন্য, দক্ষতা বৃদ্ধি করার জন্য। ভাই, আমি জুবাইয়ের কাজ করি সময় টেলিভিশনে। এই মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় একটি কথা বলেছেন যে দেশীয় সব শিল্পের সুরক্ষা দেওয়ার জন্য এবং দেশে উৎপাদিত সব পণ্য সহজে এবং কম দামে পাওয়ার জন্য যে ব্যবস্থা, তার কারণেই এই বাজেটটি দেওয়া হয়েছে। এবং উনি দাবি করেছেন দেশীয় শিল্পের সুরক্ষায় ইতোপূর্বে এর চেয়ে ভালো বাজেট আর হয়নি। আমি একটু জানতে চাই যে দেশীয় শিল্প বা দেশে যেসব পণ্য উৎপাদিত হয় এর প্রভাবটা ঠিক কতদিনের মধ্যে আসবে? এফটিসিসিআই কি তার অঙ্গ সংগঠন যারা রয়েছে, বিভিন্ন চেম্বার রয়েছে, দেশীয় শিল্পে এই বাজেটের প্রভাবটা কতদিনের মধ্যে আসবে বলে মনে করছেন? আমরা কম দামে দেশীয় পণ্য কবে থেকে পাবো? আপনি তো কম দামে দেশীয় পণ্য পাচ্ছেন। আপনি দেখেন বাংলাদেশের যে ইনফ্লেশন রেট কিন্তু 5.3 ধরছে গভর্নমেন্ট, ঠিক না? 6% উপরে যায়নি। 8% দেখেন ইনফ্লেশন কিন্তু অনেক বেশি। তার মানে কি? তার মানে আপনি কম দামে জিনিসপত্র পাচ্ছেন। দেশীয় পণ্য কিন্তু দেশীয় পণ্য কিন্তু টিকে আছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে। ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমরা কিন্তু কম্পিট করছি। আমরা কিন্তু নিজেরা কম্পিট করি না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিট করে বেঁচে আছি। আমি মনে করি দেশীয় ইন্ডাস্ট্রিকে প্রটেক্ট করা দরকার। দেশীয় ইন্ডাস্ট্রি প্রটেক্ট করলে, যেটি আমাদের উদ্দেশ্য, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে 2030 সালের যে এসডিজির লক্ষ্যমাত্রা, আমাদের আপনার 2041-এর যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা বোঝাইতে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে। ইনভেস্টমেন্ট বাড়াইতে হলে আমাদের শিল্পায়নের বিকল্প তো নাই। দেশীয় ইন্ডাস্ট্রি, দেশীয় প্রোডাক্ট যদি আমরা শিল্পায়ন না করতে পারি, তাইলে কিন্তু আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে না। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, এবার কিন্তু চেষ্টা করেছেন, অনেকগুলি সেক্টরকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তারপরেও আমরা বলেছি আমাদের অনেকগুলি খাতের কথা আমরা কিন্তু আমার বক্তৃতায় আছে, অনেকগুলি খাতে এখনো রেশনালাইজেশন নাই। সেটা আমরা রেশনালাইজেশন করার জন্য এনবিআরকে নিয়ে আমরা কাজ করব, এবং আমাদের টিম, এক্সপার্ট টিমরা কাজ করবে। কারণ সবকিছু তো একদিনে হবে না, এটাও আমাদেরকে বুঝতে হবে। তবে অনেকটা চেষ্টা করেছেন অর্থমন্ত্রী এবার। এটা তো দেখেন, এসে পার্টনারশিপ, ঠিক না? সরকারের আমরা তো দেশের বাইরে না, এবার সরকারের যে লক্ষ্যগুলি থাকে, লক্ষ্যগুলি অ্যাচিভ করার দায়িত্ব কিন্তু প্রাইভেট সেক্টরের, এবং সেটাই হচ্ছে। তো লক্ষ্যগুলিতে অ্যাচিভ হচ্ছে, দায় যার কাছেই যান, অ্যাচিভ তো হচ্ছে। সরকার মানে আমাদের বাংলাদেশের কিন্তু উই হ্যাভ অ্যাচিভমেন্ট। গতবার দেখেন 5.2% জিডিপি গ্রোথ, যেখানে আশেপাশে, যেখানে ইন্ডিয়ার মতো জায়গায় 10% মাইনাস ছিল, সেখানে তো অ্যাচিভ হয়েছে। তো এটা তো আমি মনে করি সরকার, এই দেশের জনগণ, এই দেশের ব্যবসায়ী সবাই মিলিয়ে কিন্তু এটা সম্ভব করেছেন। তো সুতরাং এখানে কারো দোষারোপ করে তো লাভ নাই। আমি মনে করি যে এখানে অনেকগুলি আছে। গত কয়েক বছর কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কম হয়েছে, ঠিক না? সরকারের আপনার ইনভেস্টমেন্টের কারণে আমাদের জিডিপি গ্রোথগুলি হয়েছে। তো এখানে যেগুলি হয়েছে সেখানে তো আমাদের কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন 101টি স্পেশাল ইকোনমিক জোন নিয়ে আসতেছেন, ডিসেন্ট্রালাইজেশন করা দরকার আমাদের। এগুলি লাইভ আসলে আমি মনে করি এইসব জায়গায় ইনভেস্টমেন্ট আসবে। মিরসরাইতে বঙ্গবন্ধু আপনার স্পেশাল ইকোনমিক জোন, এটা কাজ অনেক এগিয়েছেন। ওখানে দেখেন অনেক বিদেশি কোম্পানিরা আসছে। এই যে ফ্রিজ টেলিভিশনের কথাই বলি, আজকে যে ব্যাট অফ বদি দেওয়া হয়েছে অথবা তাদেরকে এক্সটেনশন করছে, একসময় এগুলি সব 100% ইম্পোর্টেড ছিল, এখন বাংলাদেশে হচ্ছে। এবং বিদেশি কোম্পানি যারা একসময় বাংলাদেশে ডাম্পিং করতো, তারা নিয়ে আসতো, তারা এখন ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা খুঁজছেন। তার মানে এটা কি? এই যে ডিফারেন্স হওয়ার কারণে তারা মনে করলো যে না, এখন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতে হবে, বাংলাদেশে ইন্ডাস্ট্রি যখনই করবে তখন কর্মসংস্থান হবে। পলিসি কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারে। আমি কাজ করি আপনি বলছেন যে বাজেট যে ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থার পরিবর্তে
বৈদেশিক অর্থায়নের যে একটা জোর দাবি জানিয়েছেন, অথচ সরকার বলছে যে নিজস্ব অর্থায়নের দিকে তারা আস্তে আস্তে যাচ্ছে। তো আবার অর্থেরও অভাব নাই বলছেন। এই অবস্থায় আপনার এই দাবির এত কিছু তো বলি নাই ভাই, এত কিছু তো বলি নাই। আপনি যত কিছু বলছেন, আমি বলছি এই যে ঘাটতি যেটা 2,13,000 কোটি টাকা, এখানে গভর্নমেন্ট বলছে যে 1 লক্ষ কত হাজার কোটি টাকা তারা আপনার লোকাল থেকে অ্যারেঞ্জ করবে। তার মধ্যে ব্যাংকিং সেক্টর থেকে 76,000 কত কোটি টাকা করবে, 32,000 কোটি টাকা করবে সেভিং সার্টিফিকেট থেকে, তারপরে কিছু আছে আমাদের ব্যাংক থেকে নিবে। আমরা বলছি ব্যাংক থেকে কম নিয়ে বিদেশি থেকে নেওয়ার জন্য, এই জন্য যে বিদেশ থেকে আনলে রেট অফ ইন্টারেস্টটা কম থাকে এবং এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু সহজলভ্য লোনটা পাওয়া, এই জন্য আমরা অনুরোধ করেছি। তাইলে আমাদের প্রাইভেট সেক্টরের যে আপনার উপরে হয়তো আপনার, তবে এই মুহূর্তে তো প্রাইভেট সেক্টরের ডিমান্ড কম, ব্যাংকে কিন্তু উদ্বৃত্ত টাকাও আছে। যাই হোক, প্রেসিডেন্ট, আমার নাম সবুজ, আমি বাংলাদেশে কাজ করি আপনার বাড়িতে। আপনার কাছে যারা জানতে চাই, আজকে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, বিভিন্ন ধরনের কর ছাড়ের মাধ্যমে এনবিআর তার প্রতিশ্রুতি, তাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন, যেটা করেছিলেন সেটা করেছেন। এখন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি পূরণের পালা। এনবিআরকে যে 3,30,000 কোটি টাকা রাজস্ব টার্গেট দেওয়া হয়েছে, এটা অর্জনে ব্যবসায়ীরা কিভাবে সহায়তা করবে, একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে, যে কোনো কিছুর এখন সবচেয়ে করোনাকালে সবচেয়ে বড় যে প্রতিযোগিতা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং কর্মসংস্থান। সিপিডি বলেছে যে এই যদি কর্মসংস্থান বাড়াতে হয় এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ 25% নিতে হয়, সেক্ষেত্রে 1,17,000 কোটি টাকার এক্সট্রা ইনভেস্টমেন্ট দরকার। এইটা আসলে ব্যবসায়ীরা এই যে সময় এই বাজেট দিয়েছেন, এতে করে এই ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত কিনা? ধন্যবাদ। আসলে দেখেন, আমরা কিন্তু এখন বাঁচা মরার লড়াইয়ে আছি, ঠিক না? এই অবস্থায় ইনভেস্টমেন্ট আপনি করবেন, এই অবস্থায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, কারণ আমরা কিন্তু একটা স্পেশাল টাইমের মধ্যে যাচ্ছি। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আপনার নর্মাল অবস্থায় নাই, এটা কোভিডের সারা পৃথিবী কিন্তু একটা অবস্থানে আছে। আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এক্সপোর্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, লোকাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা সবাই আজকে দেখেন, আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি কিন্তু মাস্ক খুলতে পারি নাই, ঠিক না? আমার তো মাস্ক খুলে কথা বলা উচিত ছিল, তাইলে আমার চেহারাটা দেখা যাইতো। এখন তো সেটা হচ্ছে না। তো তার মানে হচ্ছে আমরা একটা স্পেশাল টাইমের মধ্যে যাচ্ছি। এই অবস্থায় আমি মনে করি যে আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব যেটি বলছেন, হ্যাঁ উনি কিছু ছাড় দিয়েছেন, কিন্তু ওনার অনেক কাজ করার আছে। আমরা বলছি যে রিস্ট্রাকচারটা ওখানে করা দরকার, কারণ এনবিআর আমাদেরকে যারা ব্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাদের উপরে চাপাচ্ছেন। আমরা বলছি যে না, আপনি রেভিনিউ আরো বড় হইতে পারে, আমরা সেই জায়গায় সহযোগিতা করতে চাই, এটাকে যেন জালটাকে বাড়ানো হয়, নেটটাকে বাড়ানো, যার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এটা উপজেলা লেভেল পর্যন্ত নেওয়ার জন্য। আরেকটা জিনিস যেটি আমরা বলছি সেটা হচ্ছে, আমরা বলছি যে আমাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রয়োজন না, এটা নিয়ে তো লাভ তো না, এটা তো ফেরত দিচ্ছে সরকার, তাইলে নেবেন কেন? আমাদের কস্টটাকে তো হাই করে দিচ্ছেন। তো এই কমিটমেন্ট তো উনি দিচ্ছেন, আর ওইখানে সে উনি 20% করে ফেলছেন, 5%-এর জায়গায়। আমরা বলছি 5%-কে উঠাই দেওয়ার জন্য সেটাকে 20% লেভেলে একটা নিয়ে গেছে, এবং উনি ওনার অফিসারদেরকে একটা আপনার ক্ষমতা দিয়েছেন এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য কোন সেক্টরে কিভাবে। এটা তো হইতে পারে না, এটা তো বেআইনি, এটা তো হয়রানি হইতে পারে। আরেকটা জিনিস হলে, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে আপনি পলিসিটাকে এবং বাস্তবায়নটাকে আলাদা করেন, কারণ যিনি পলিসি করেন উনি বাস্তবায়ন যদি করে, তাহলে কিন্তু এখানের মধ্যে অনেক ধরনের অ্যানামলিজ হইতে পারে। তো এটা তো আমরা বলছি, আমরা তো চাই যে রেভিনিউ বাড়ক, কারণ রেভিনিউ বাড়ক এই জন্য চাই যে গত কয়েক বছর আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কম হয়েছে, গভর্নমেন্ট এক্সপ্যান্ডিং করার কারণে আমাদের জিডিপি বাড়ছে, ঠিক না? তো জিডিপি তো দেশের অর্থনীতি তো ভালো হয়েছে। তো সুতরাং আমরা ব্যবসায়ীরা কিন্তু জিডিপি ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, সবই দিতে চায়, তারা একটা হয়রানি এবং সিস্টেমটা যেন ভালো হয় যত তারা। আমরা দেখেন, আমরা এই যে ব্যাট নিয়ে আমরা দোকানের যে মেশিন বসানোর কথা ছিল, পিসিআর মেশিন, একটা মার্কেটে 100টা মনে করেন দোকান আছে, 10 জনকে মেশিন দিয়েছে, তো বাকি 90 জন কি করবে? ওখানে কি হচ্ছে? আমরা বলি যে হয় দিবেন না, আর দিলে পুরো 90 জনকে দিবেন। কত টাকা দরকার সরকারের? এনবিআর কত টাকা দরকার এই মেশিন কেনার জন্য? বেশি টাকা তো দরকার নেই। সরকার এত বড় বাজেট দিচ্ছে, এত কিছু করছে না। আমি তো মনে করি যে এই জায়গা সরকার ইনভেস্টমেন্ট করা দরকার, কারণ এখানে ইনভেস্ট করলে সরকার 1 টাকা ইনভেস্ট করলে 100 টাকা পাইতেছে, তাইলে ইনভেস্টমেন্ট কেন করছেন না? ট্যাক্স জিডিপি যে আমাদের যে ডিফারেন্সটা, এটা কেন হচ্ছে?
আমরা তো ব্যবসায়ীরা তো দিতে চায়, তারা চায় যে সহজভাবে সুন্দরভাবে দিতে চায়। ধন্যবাদ। আমার মনে হয় অনেক হয়েছে, আর মনে কারো প্রশ্ন নাই। আমার নাম সুশান্ত সিনহা, আর দুইটা নিব। এদিকে আমি সোজা আপনার সামনে আছি। আপনি কর্পোরেট কর কমানোর কথা বলেছেন, যেটি সাধুবাদ জানিয়েছেন, কিন্তু ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট কর কমানো হয়নি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটিএন নিউজ থেকে বলছি। আরে ছোট ভাই বলো। ভাই, ব্যবসায়ীরা তাদের পণ্য কিংবা সেবা উৎপাদন করবেন, সাধারণ মানুষ কিংবা ভোক্তারা সেটি তারা ক্রয় করবেন, তাই তো? কিন্তু বাজেটে আমরা দেখলাম যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ব্যবসা বান্ধব এবং দেশীয় শিল্প বান্ধব হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু সেভাবে সুনির্দিষ্টভাবে তেমন কোনো পদক্ষেপ নেই। তো সাধারণ মানুষ কিংবা ভোক্তা, তাদের তো আয় বাড়বে না, তাদের হাতে টাকা থাকবে না, তাহলে তাতে কি আপনারা লাভবান হবেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, করোনার সময় তো বহু মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, অনেক মানুষের আয় কমেছে এবং অনেক মানুষ ভালোভাবে টাকা খাওয়ার পর্যায়ে বিভিন্ন গবেষণা সুতরাং মানে আপনাদের ভোক্তাদের জন্য আপনাদের ভোক্তাদের জন্য সেটা আরো কিছু লোককে দিতে পারবে না। আছে তো। যথেষ্ট মনে করেন? হ্যাঁ, তুমি তো এত বড় প্রশ্ন করছো, এখন তো কি বলছো এটাই বুঝতেছি না। তবে যতটুকু যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে জনগণের জন্য কি করা হয়েছে সেটা। আমার যদি ফ্রিজের ব্যাট প্রত্যাহার হয়, আমি মনে করি ফ্রিজের দাম কমবে নাকি? এটা তো কমার কথা। আমাদের এই ধরনের কতগুলি জায়গায় ব্যাট প্রত্যাহার করা হয়েছে, সরকার চেষ্টা করেছেন, ওখানে ওই সকল আইটেমগুলি দাম কমবে, অবশ্যই কমবে। সাথে সাথে সরকারের যে সেফটি নেট যেটা, সেটাকেও বাড়িয়েছেন। এই সকল জায়গায় আপনার সরকার আপনার কতগুলি আপনার বিধবা ভাতা, তারপরে এইসব জায়গায় মুক্তিযোদ্ধা ভাতা, আমি আপনার সামনে সোজা আমি শেখ আবুদালের চেয়ারম্যানের কাজ করি। আমার তো সঙ্গে সম্পর্ক। গতকালকে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন ব্যবসায়ীদের যেভাবে কর ছাড় দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করবে, এতে ট্যাক্স আদায়টা বাড়বে। আপনারা কি মনে করেন করোনাকালে কি সরকার যে ঘাটতিটা নিয়ে বাজেট দিয়েছে সেই রাজস্ব আদায়টা হবে? এটা প্রত্যাশা তো বাড়ার, কিন্তু যদি করোনা যদি আরো খারাপ হয় তাহলে তো বাড়বে না। যদি ভালো হয় তাহলে অবশ্যই বাড়বে, ভালো হইলে বাড়বে। যদি খারাপ হয়ে যায় তাহলে কিভাবে বাড়বে? গতবার তো আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি সর্বশেষ, সেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা যে শুল্ক এবং কর কাঠামো সংস্কারের বিষয়টি বাজেটের সামনে আছে আপনারা বলে থাকেন, এবং বিনিয়োগ বান্ধব উৎপাদনশীল রাজস্ব ব্যবস্থা প্রণয়নের কথাটাও আপনারা বলে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে এরকম কোন সংস্কারের যে রূপরেখা এফডিসির পক্ষ থেকে করার আছে কিনা, বা আপনারা তাদের ওদেরকে দিতে পারেন কিনা, কখনো দিয়েছেন কিনা, বা ভবিষ্যতে দেওয়ার কোনো সব সময় দিয়েছি। আমার এটার মধ্যেও আছে, আপনি মনে হয় শোনেন নাই। আমরা বলছি কর কাঠামোকে, পলিসিকে এবং বাস্তবায়নকে আলাদা করার জন্য। আমাদের এই মানে এই জায়গায় যদি কাজ করি তাহলে কিন্তু অনেক লাভবান হবে, মানে সরকারও লাভবান হবে, প্লাস আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি যে উপজেলা লেভেল পর্যন্ত আমাদেরকে আপনার অফিস করার জন্য। আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তর পাইছেন, আপনি এটা পড়লে পাইবেন, এখানে সব আছে। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা রবুর পুরা প্রশ্নের উত্তর দিতে পারি নাই, তুমি পরে নিও প্রশ্নের উত্তর।